ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমি আলোচনা করছি দ্য পোয়েম মাই লাস্ট ডাচেস। আর পোয়েমটি লিখেছেন হচ্ছে রবার্ট ব্রাউনিং। দেখো এখানে রবার্ট ব্রাউনিংয়ের জন্ম হচ্ছে 1812 আর তিনি মারা গেছেন 1889। তো এই পোয়েমটা শুরু করার আগে তোমাদের পোয়েমটা সম্পর্কে একটু আমি তার আগে কিছু বলে নেই। দেখো সোর্স অফ দ্য টেক্সট মানে এই পোয়েমটা মানে দ্য পোয়েম মাই লাস্ট ডাচেস has been taken from Browning's collections Dramatic Lyrics published in 1842 as a part of Bells and Pomegranate series নাম্বার 3। মানে এখানে বলা হচ্ছে যে পাঠ্যাংশের উৎস। দেখো উৎসটা হচ্ছে মাই লাস্ট ডাচেস কবিতাটি 1842 সালে প্রকাশিত হয় তার কাব্যগ্রন্থ ড্রামাটিক লিরিক্সে, যেটি বেলস অ্যান্ড পমিগ্র্যান্ট সিরিজের 3 নম্বর অংশ। দেখো এই পোয়েমটা হচ্ছে একটি মনোলগ। ঠিক আছে, তাহলে মনোলগটা কি? দেখো ড্রামাটিক মনোলগটা কি? ড্রামাটিক মনোলগ হচ্ছে নাটকীয় একক কথন, মানে একটি কাব্যরূপ যেখানে একক উক্তির শ্রোতা বা পাঠকের জন্য, মানে একক উক্তির মধ্যে নাটকীয় মাত্রা থাকে। ঠিক আছে, আর এই মনোলগ শব্দের উৎপত্তি দুটি গ্রিক শব্দ থেকে, মনোস যার অর্থ এক বা একাকী আর একটি, এবং লক্স যার অর্থ হচ্ছে উক্তি অর্থাৎ একক ভাষণ। ড্রামাটিক্স মনোলগস যদি আরও ভালো করে বুঝতে হয় তাহলে তার ক্যারেক্টারিস্টিক্স মানে বৈশিষ্ট্যটা বুঝতে হবে। দেখো তাহলে আমি একটু বলে দিচ্ছি তোমাদের সুবিধা হবে। আর ড্রামাটিক মনোলগ ইজ আ স্পিচ গিভেন বাই এ সিঙ্গেল ক্যারেক্টার। তার মানে বুঝতে পারছো, তার মানে বলা হচ্ছে যে ড্রামাটিক মনোলগ একটি একক চরিত্র দ্বারা প্রদত্ত একটি বক্তৃতা। ইট ক্যান বি অ্যাড্রেসড টু অ্যানাদার ক্যারেক্টার অর টু দি অডিয়েন্স। তার মানে এখানে বলা হচ্ছে যে এটি অন্য চরিত্র বা দর্শকদের সম্বোধন করা যেতে পারে। ইট ক্যান বি পারসুয়েসিভ ফ্রম অফ পোয়েট্রি। তার মানে এখানে বলা হচ্ছে যে এটি কবিতার একটি অনুপ্রেরণামূলক রূপ হতে পারে। It can be used to convey a sense of the speaker's history and psychological insight. তার মানে বলা হচ্ছে যে এটি বক্তার ইতিহাস এবং মনস্তাত্ত্বিক অন্তর্দৃষ্টি বোঝাতে ব্যবহার করা যেতে পারে। It can be used to compress a narrative into a single scene. মানে এটি একটি দৃশ্যে একটি আখ্যান সংকুচিত করতে ব্যবহার করা যেতে পারে। দেখো মাই লাস্ট ডাচেস পোয়েমটা পড়তে গিয়ে তোমরা কিছু ওয়ার্ড পাবে, সেই ওয়ার্ডগুলো যদি তোমরা না জানো তাহলে পোয়েমটা বুঝতে পারবে না। তো তোমাদের ওয়ার্ডগুলো সম্পর্কে আমি একটু বলে নিচ্ছি, শোনো। এখানে দেখো প্রথমে ডিউক। ডিউক মানে কি? ডিউক হচ্ছেন ইউরোপিয়ান টাইটেল অফ নোবেলিটি, মানে ডিউক হচ্ছে আভিজাত্যের একটা ইউরোপীয় খেতাব। ঠিক আছে, হ্যাভিং অর্ডিনারি দ্য হাইয়েস্ট র্যাঙ্ক বিলো আ প্রিন্স অর আ কিং রুলিং ওভার অ্যান ইন্ডিপেন্ডেন্ট টেরিটরি। মানে এখানে বলা যেতে পারে যা সাধারণত একজন রাজপুত্র বা রাজার পরে সর্বোচ্চ পদে থাকে এবং একটি স্বাধীন ভূখণ্ডকে শাসন করে। তাহলে ডিউক সম্পর্কে বুঝলে। এবার হচ্ছে ডাচেস। ডাচেস হচ্ছে ওয়াইফ অর দ্য উইডো অফ আ ডিউক, মানে ডাচেস হচ্ছেন একজন ডিউকের স্ত্রী বা বিধবা। তারপরে এখানে পোয়েমে দেখো তোমাদের একটা বোল্ড করে লেখা আছে ফেরারা। দেখো তাহলে ডিউক অফ ফেরারা, তার মানে এটা বলা হচ্ছে, দেখো দ্য পোয়েম ইজ প্রিসিডেড বাই দি এপিগ্রাফ ফেরারা ইন্ডিকেটিং দ্য স্পিকার্স ইজ ডিউক Alfonso II of Ferrara, whose young wife Lucrezia
died in suspicious circumstances in 1561। তার মানে এখানে বলা আছে, দেখো, ডিউক অফ ফেরারা, মানে এই কবিতাটা শুরু হয় ফেরারার সূত্র ধরে, যা নির্দেশ করে যে বক্তা হলেন ফেরারার ডিউক, মানে দ্বিতীয় আলফানসো, যার যুবতী স্ত্রী লুক্রেজিয়া 1561 সালে সন্দেহজনক পরিস্থিতিতে প্রয়াত হন। তারপর দেখো পরের ক্যারেক্টার হচ্ছে ফ্রা প্যান্ডলভ। তাহলে ফ্রা প্যান্ডলভ কে ছিলেন? ফ্রা প্যান্ডলভ একজন খ্রিস্টান ভিক্ষু, যিনি ডিউকের শেষ স্ত্রীর ছবি আঁকেন। এখন আমি পোয়েমটা তোমাদের দেখো লাইন বাই লাইন পড়ছি এবং বাংলা মানে তোমাদের বলে দিচ্ছি। দ্যাটস মাই লাস্ট ডাচেস পেন্টেড অন দ্য ওয়াল, মানে ওই হলো আমার শেষ ডিউক পত্নী, দেওয়ালে আর আঁকা, উপর আঁকা। লুকিং অ্যাজ ইফ সি ওয়্যার অ্যালাইভ আই কল, মানে এমন দেখাচ্ছে যেন সে জীবন্ত, আমি বলি। দ্যাট পিস আ ওয়ান্ডার নাও ফ্রা প্যান্ডলভস হ্যান্ড, মানে এখানে বলা হচ্ছে যে ওটা হলো একটা বিস্ময়কর কাজ, মানে এখন ফ্রা প্যান্ডলভের হাতগুলো। ওয়ার্ক বিজিলি আ ডে অ্যান্ড দেয়ার সি স্ট্যান্ডস, মানে একদিন ব্যস্তভাবে কাজ করছিল। ওই সে বলতে এখানে ডিউক পত্নীকে বোঝানো হচ্ছে, যে দাঁড়িয়ে রয়েছে। উইল্ট প্লিজ ইউ সিট অ্যান্ড লুক অ্যাট হার আই সেড, মানে আপনি কি দয়া করে বসবেন না এবং তার দিকে তাকাবেন না, আমি বলেছিলাম। ফ্রা প্যান্ডলভ বাই ডিজাইন ফর নেভার রিড, মানে এখানে বলা হচ্ছে ফ্রা প্যান্ডলভের চিত্রকলা কখনোই বুঝতে পারবে না। স্ট্রেঞ্জার্স লাইক ইউ দ্যাট পিকচার্ড কাউন্টিনেস, মানে আপনার মতো আগন্তুকেরা এই চিত্রিত মুখের তাৎপর্য। দ্য ডেপথ অ্যান্ড প্যাশন অব ইটস আর্নেস্ট গ্ল্যান্স, আর বোঝা সম্ভব নয় এটার আন্তরিক চাহনির গভীরতা ও আবেগ। বাট টু মাই সেলফ দে টার্নড, মানে সিন্স নান পুটস বাই, কিন্তু তারা আমার দিকেই ঘুরত, মানে যেহেতু কেউ সরায় না। দ্য কার্টেন আই হ্যাভ ড্রন ফর ইউ বাট আই, মানে পর্দাটা যা আমি আপনার জন্য সরিয়ে দিয়েছি, মানে আমি ছাড়া। অ্যান্ড সিমড অ্যাজ দে ওয়ার্কড আক্স মি ইফ দে ডাস্ট, আর মনে হয়েছিল যেন তারা জিজ্ঞাসা করত যদি তারা সাহস করত। হাউ সাচ আ গ্ল্যান্স কেম দেয়ার সো নট দ্য ফার্স্ট, কীভাবে এলো এইরকম চকিত চাহনি, তাই আপনি প্রথম নন। আর ইউ টু টার্ন অ্যান্ড আক্স দাস স্যার টু আস নট, যে ঘুরল আর ও কথা জিজ্ঞাসা করল না মশাই এটা। হার হাজব্যান্ডস প্রেজেন্স অনলি কল্ড দ্যাট স্পট, শুধুমাত্র তার স্বামীর উপস্থিতিতে নয়, যেটা ডেকে আনত। অফ জয় ইন্টু দ্য ডাচেস চিক পারহ্যাপস, মানে ডিউক পত্নীর গালে আনন্দের ছোপ সম্ভবত। ফ্রা প্যান্ডলভ চান্স টু সে হার ম্যান্টাল ল্যাপস, মানে ফ্রা প্যান্ডলভ বলেছিলেন তার ঢিলে ওই যে আঙ্গার বরণটি ঝুলে পড়েছে।
ওভার মাই লেডিস রিস্ট টু মাচ অর পেন্ট, তার হাতের উপর একটু বেশি অথবা রং। মাস্ট নেভার হোপ টু রিপ্রোডিউস দ্য ফেন্ট, কখনোই আশা করে না পুনরায় তৈরি করার সেই ক্ষীণ। হাফ ফ্ল্যাশ দ্যাট ডাইস অ্যালং হার থ্রট সাচ স্টাফস, রক্তিমা ভাবাকে যা মিলিয়ে যায় তার গলাতেই, এমন ব্যাপার। ওয়াজ কার্টিসি সি থট অ্যান্ড কজ অ্যানাফ, ছিল সৌজন্য সে ভেবেছিল এবং যথেষ্ট কারণ। ফর কলিং আপ দ্যাট স্পট অফ জয় সি হ্যাড, আর এই আনন্দের ছোপ ডেকে আনার তার ছিল। আ হার্ট, হাউ শ্যাল আই সে, টু সুন মেড গ্ল্যাড, একটা হৃদয়, কিভাবে বলবো আমি, খুবই তাড়াতাড়ি খুশিতে ভরে উঠত। টু ইজিলি ইমপ্রেসড সি লাইকড হোয়াট এভার, খুব সহজেই মুগ্ধ হয় সেসব পছন্দ করত যা কিছুই। সি লুকড অন অ্যান্ড হার লুকস ওয়েন্ট এভরিহোয়ার, সে দেখত এবং তার নজর যেত সব জায়গায়। স্যার, টু ওয়াজ অল ওয়ান, মাই ফেভার অ্যাট হার ব্রেস্ট, বলছে মহাশয় এসব ছিল একাকার, আমার উপহার তার বক্ষে। দ্য ড্রপিং অফ দ্য ডে লাইন ইন দ্য ওয়েস্ট, মানে পশ্চিমে দিনের আলোর শেষ আভাটুকু। দ্য বাউ অফ চেরিস সাম অফিসিয়াস ফুল, মানে চেরির বৃক্ষ শাখা যা কিছু গায়ে পড়া নির্বোধ। ব্রোক ইন দ্য অর্চার্ড ফর হার দ্য হোয়াইট মিউল, মানে এখানে বলা হচ্ছে যে ফলের বাগান থেকে ভেঙেছে তার জন্য সাদা খচ্চর। সি রোড উইথ রাউন্ড দ্য ট্যারেস অল অ্যান্ড ইচ, যাতে চেপে সে ঘুরে বেড়াতো বিশাল চাতালে, সকলে এবং প্রত্যেকে। উড ড্র ফ্রম হার অ্যালাইক দ্য অ্যাপ্রুভিং স্পিচ, তার কাছ থেকে পেত একই রকম মিষ্টি মিষ্টি কথা। অর ব্লাস অ্যাট লিস্ট, সি থ্যাঙ্কড ম্যান গুড বাট থ্যাঙ্কড, মানে এখানে বলা হচ্ছে যে সলজ্জ হাসি হাসত অন্তত, সে লোকেদের ধন্যবাদ দিত, ভালো কিন্তু ধন্যবাদ দিত। সামহাউ আই নো নট হাউ অ্যাজ ইফ সি র্যাঙ্কড, কোনো প্রকারে আমি জানি না কিভাবে, যেন সে মিলিয়ে ফেলত। মাই গিফট অফ 900 ইয়ার্স ওল্ড নেম, মানে আমার 900 বছরের পুরনো পদবীর উপহারকে। উইথ এনিবডিজ গিফট হু উড স্টুপ টু ব্লেম, মানে অন্য কারোর উপহারের সাথে কে দোষারোপ করার জন্য নিচে নামবে। দিস সর্ট অফ ট্রিফলিং ইভেন হ্যাড ইউ স্কিল, এই ধরনের তুচ্ছতাকে এমনকি যদি তোমার দক্ষতা থাকে। ইন স্পিচ, মানে হুইচ আই হ্যাভ নট, টু মেক ইয়োর উইল, মানে কথা বার্তায়, মানে যা আমার একেবারেই নেই, মানে যাতে তুমি কি চাও, মানে কথাবার্তায় যাতে তুমি কি চাও। কোয়াইট ক্লিয়ার টু সাচ অ্যান্ড ওয়ান অ্যান্ড সে জাস্ট দিস, পরিষ্কারভাবে বোঝাতে পারো এমন একজনকে আর বলো
শুধুমাত্র তোমার এটা। or that in you to disgust me here you miss, বা ওটা আমাকে বিরক্ত করে, এখানে তোমার খামতি। or there exit the marks and if she late, বা ওটা তোমার বাড়াবাড়ি এবং যদি সে herself be pleasant so nor painfully set, নিজেই শিখতে চেষ্টা করে বা খাড়া না করে। her wits to yours forsooth and made excuse, তোমার উপর তার অজুহাত সত্যি এবং ক্ষমা চাই। even then would be some stooping and I choose, তাহলেও হয় মাথা নত করা, আর আমি ভেবে নিয়েছি। never to stop, oh sir she smiled no doubt, কখনোই মাথা নত করব না। ওহ মশাই সে হাসত, কোনো সন্দেহ নেই। whenever I passed her but who passed without, যখনই আমি তার পাশ দিয়ে যেতাম কিন্তু কে অপেক্ষা করে চলে যেত। much the same smile this grew I gave commands, এই হাসিকে এসব খুব বেড়ে গিয়েছিল, আমি আদেশ দিলাম। then all smiles stopped together there she stands, তারপর সব হাসি একসাথে থেমে গেল, সেখানে সে দাঁড়িয়ে আছে। as if alive wilt please your rise wilt meet, যেন জীবন্ত, তাহলে তুমি কি এবার উঠতে চাও, আমরা তাহলে সাক্ষাৎ করব। the company below then I repeat, নিচে অন্যদের সাথে আমি আবারও বলছি। the count you masters non munificence, মানে কাউন্ট তোমার প্রভু দানশীলতার জন্য পরিচিতি। is ample warrant that no just pretense, যা যথেষ্ট আশ্বাসের বিষয় যে আমার কোনো ভনিতা। of mine for dowry will be disallowed, মানে পণের জন্য প্রত্যাখ্যাত হবে না। though his fair daughter's self as I about, যদিও তার সুন্দরী কন্যার স্বার্থ যেন আমি কি কবুল করেছি। at starting is my object nay will go, শুরুতেই হয় আমার অভিপ্রায়, না চলো আমরা যাই। টুগেদার ডাউন স্যার নোটিস নেপচুন দো, মানে একসাথে নিচে মশাই, আর নেপচুনের মূর্তিটা লক্ষ্য করো যদিও। টেমিং আ সি হর্স থট আ রিয়ারিটি, মানে একটা সমুদ্র ঘোড়াকে কি বসে আনছে, বিরল একটা শিল্পকর্ম। হুইচ ক্লস অফ ইন্সবার্গ কাস্ট ইন ব্রোঞ্জ ফর মি, যা ইন্সব্রাকের ক্লোজ আমার জন্য ব্রোঞ্জে দিয়ে বানিয়েছেন। তোমাদের পোয়েমটার সামারি সম্পর্কে বাংলায় একটু বলে দিচ্ছি। দেখো,
এই যে রবার্ট ব্রাউনিং এর মাই লাস্ট ডাচেস কবিতাটা সর্বপ্রথম দেখো 1842 সালে ড্রামাটিক লিরিক হিসেবে প্রকাশিত হয়। আর কবিতাটি ইতালির একটি রাজ্য ফেরারার ডিউকের দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে লেখা হয়। আর এই কবিতায় তৎকালীন ডিউকদের যৌতুক চর্চা, অহেতুক অহংকার, নিষ্ঠুরতা এবং কঠোরতা প্রকাশ পায়। দেখো মাই লাস্ট ডাচেস কবিতায় মানে পাশের রাজ্য থেকে রাজকন্যার বিয়ের প্রস্তাব নিয়ে একজন মেসেঞ্জার মানে ঘটক এসেছে। ডিউক তার সাথে কথা বলতে থাকেন। পুরো কবিতায় এই ঘটক মানে মেসেঞ্জার কোনো কথা বলেন না, শুধু তার উপস্থিতি বোঝা যায়। কবিতার শুরুতেই ডিউক ঘটককে একটি কি ছবি দেখান এবং জানান এটা তার লাস্ট ডাচেস মানে আগের রানী। এরপর তিনি তার ডাচেসের বর্ণনা দিতে শুরু করেন। ডিউকের মনে হয় এখনও যেন তার ডাচেস বেঁচে আছেন। তার চেহারার লাল আভা ছবিতে এখনও চোখে পড়ছে। এই ছবিটি কে এঁকেছেন? ফ্রা প্যান্ডলভ এঁকেছিলেন। সেই চিত্রশিল্পী খুব সুন্দরভাবে ডাচেসের কি হাস্য উজ্জ্বল চেহারাটাকে ফুটিয়ে তুলেছে। বাস্তবেও ডাচেস আসলে এমনই হাস্য উজ্জ্বল ছিলেন। তিনি সবার সাথেই হাসি খুশিভাবে কথা বলতেন। তাকে 900 বছরের পুরনো দামি হার উপহার দিলেও যেন খুশি হতেন। একটা সামান্য চেরি গাছের ডাল দিলেও একইভাবে খুশি হতেন। কিন্তু সেটা ডিউকের পছন্দ ছিল না। তিনি তাকে এ বিষয়ে অনেকবার সতর্কও করেছেন। তিনি ডাচেসকে বাড়ির চাকর বা নিচু স্তরের মানুষদের সাথে নিচু আচরণ করার পরামর্শ দিতেন, কিন্তু তাতে ডাচেস নিজের পক্ষে যুক্তি প্রদর্শন করতেন। তিনি সবার কাছেই সমান ছিলেন। এই কারণে ডিউক একটি কঠোর নির্দেশ দেন এবং ডাচেসের হাসি বন্ধ হয়ে যায়। অর্থাৎ তিনি ডাচেসের এই আচরণ মানতে না পেরে তাকে মৃত্যুদণ্ড দেন। মানে এই কবিতায় যদিও সেটা স্পষ্টভাবে লেখা নেই, এক্ষেত্রে ডিউকের মিথ্যা বংশমর্যাদা ও অহংকার প্রকাশ পায়। সেই সাথে প্রকাশ পায় ডাচেসের উদার ও মমতাময়ী চারিত্রিক বৈশিষ্ট্য। এরপরে ডিউকের রানী হবার জন্য কন্যার কী কী বৈশিষ্ট্য থাকা আবশ্যিক সেগুলি তিনি তুলে ধরেন। ডিউকের স্ত্রী হতে হলে কন্যাকে অবশ্যই সুন্দরী হতে হবে এবং বিয়েতে যথেষ্ট পরিমাণ যৌতুক দিতে হবে। নিজের আভিজাত্য প্রকাশ করতে তিনি আরেকটি দামি শিল্পকর্ম, ঠিক আছে, যেটা হচ্ছে ক্লজ অফ ইন্সবার্গ মানে এই ঘটককে দেখান। মানে অর্থাৎ তিনি বোঝাতে চান যে তিনি অনেক অভিজাত বংশের, তাই তাকে যথেষ্ট পরিমাণে যৌতুক দিতে হবে। এখানে ডিউকের লোভী মানসিকতাকে প্রকাশ পায়। এই ছিল তোমাদের সামারি।